মানুষের জন্ম থেকে মৃত্যু একটা অদ্ভুত স্টেজ, তাই না? এই একটা শিশুর যখন জন্ম হচ্ছে এবং সেই শিশুটা যখন আস্তে আস্তে ছোট থেকে 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 বিভিন্ন স্টেজ পার করে যখন মৃত্যু মানে মারা যাচ্ছে, তখন জন্মের সময় যেরকম আনন্দটা, মৃত্যুর সময় সেরকম কষ্ট। কিন্তু সে জানতেও পারছে না যে তার জন্ম হচ্ছে বা সে মারা যাচ্ছে। মাঝখানে জানতে পারছে কোনটা, তার যে বিভিন্ন স্টেপ, তার জীবনের এক একটা ধাপ, এবং সেই ধাপে কি কি ঘটনা ঘটছে, কি কি বৈচিত্র্য দেখা দিচ্ছে, খালি সে সেইটুকুই জানতে পারছে। তেমনি মানুষ বাদ দিয়েও আমাদের এই পুরো পৃথিবীতে বিভিন্ন রকমের প্রাণী আছে যাদের কিন্তু এরকম মৃত্যুতে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তাদের এরকম বিভিন্ন রকমের জীবনের বৈচিত্র্য দেখা যায়। এই নিয়েই আমাদের আজকের ভিডিও, জীবন এবং এর বৈচিত্র্য, লাইফ এন্ড ইটস ডাইভার্সিটি। ওয়েলকাম স্টুডেন্ট, আমি তোমাদের বায়োলজি টিচার মৌমিতা দেবনাথ, আজ তোমাদেরকে মিনসে একাডেমিতে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমাদের এই চ্যাপ্টার জীবন এবং বৈচিত্র্য, এই নিয়ে আমাদের আজকে ভিডিও এবং এই চ্যাপ্টার নিয়ে আমরা আজকে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক আমাদের জীবন এবং এর বৈচিত্র্যের চ্যাপ্টার। আমাদের এই জীবন ও বৈচিত্র্যের যে চ্যাপ্টারটা বা যে ভিডিওটা আমরা আলোচনা করছি, যে জিনিসগুলো আলোচনা করছি, তার বিষয়বস্তুগুলো কি কি জানবো আমাদের এই যে জীবন বা লাইফের মূল বৈশিষ্ট্য কি, জীববিদ্যা কি, ট্যাক্সোনমি, জীবের 5খানা রাজ্য, মানে আমাদের এই যে জীব, আমরা যত রকমের জীব আছি এরা কিন্তু এক একটা রাজ্যের মালিক, ঠিক আছে? এদের এরকম 5খানা রাজ্য সম্পর্কে জানবো। তাদের মধ্যে একটা রাজ্য হচ্ছে উদ্ভিদ রাজ্য, আর একটা হচ্ছে প্রাণী রাজ্য, যেখানে উদ্ভিদরাই রাজা আর প্রাণী রাজ্যে প্রাণীরা রাজা, ঠিক আছে? এই নিয়ে আমরা জানবো। তাহলে চলো শুরু করা যাক আমাদের জীবন এবং এর বৈচিত্র্য। ফার্স্ট হচ্ছে জীবন বিজ্ঞান, লাইফ সায়েন্স। এই যে আমরা পড়ছি, এই যে আমরা লাইফ সায়েন্স পড়ছি, কেন, কিসের জন্য? লাইফ সায়েন্স কে, মানেটা কি, কি এটা? এই জীবন বিজ্ঞান হচ্ছে সেই একটাই জিনিস, সেই একটা বিষয়বস্তু বা যাই বলো না কেন, যেটা কিনা সমস্ত রকমের জীবন্ত প্রাণীদের নিয়ে সেখানটাতে আলোচনা করে। জীবন্ত প্রাণীদের সমস্ত কার্যকলাপ, তাদের যারা জীবনে যা যা ক্রিয়া করে, যা কাজ করে, কিভাবে জীবন অতিবাহিত করে, সেই নিয়ে এই জীবন বিজ্ঞান বা লাইফ সায়েন্স। ওকে, বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম কি? লাইফ সায়েন্স থেকে হঠাৎ করে আমরা বাস্তুতন্ত্রে চলে এলাম কেন বা ইকোসিস্টেমে চলে এলাম কেন? কারণ এই ইকোসিস্টেম হচ্ছে আমাদের এই জীবন বিজ্ঞানের একটা খুব গুরুত্বপূর্ণ, বলতে পারো, টপিক বা বিষয়। কেন? কারণ কি, এই যে আমরা কি বললাম, আমরা জীবন বিজ্ঞান মানে আছে যে জিনিস, যে বিজ্ঞান সমস্ত জীবন্ত প্রাণীকে নিয়ে আলোচনা করে। তো এই যে জীবন্ত প্রাণী, যাদেরকে নিয়ে জীবন বিজ্ঞান বা লাইফ সায়েন্স গঠিত, এই জীবন্ত প্রাণীরা একটা জায়গায় বসবাস করে, ঠিক আছে? সমস্ত লিভিং থিংসরা একটা জায়গায় বসবাস করে। এই সে যেখানটায় বসবাস করে সেখানে কি শুধু লিভিং থিংসরাই থাকে? তা না। দেখো, তুমি যে জায়গাটায় বসবাস করো, তুমি যেখানটায় থাকো, সেখানে বিভিন্ন রকমের লিভিং থিংস রয়েছে, যেরকম মানুষরা রয়েছে, বিভিন্ন রকমের প্রাণীরা রয়েছে, পাখি রয়েছে, গাছ গাছরা রয়েছে, এগুলো লিভিং থিংস আমরা জানি। কিন্তু নন লিভিং থিংসও তো থাকে, কিছু নির্জীব পদার্থও তো থাকে। যেরকম এই যে আমরা সানলাইট পাচ্ছি, এর ওই যে আমাদের হাওয়া বইছে, বাতাস বইছে, জল, এগুলো হচ্ছে এক একটা নন লিভিং থিংস বা নির্জীব বস্তু। তা এই সজীব বস্তু মানে যত লিভিং থিংস এবং নির্জীব বস্তু মানে নন লিভিং থিংস, এই সব মিলিয়েই কিন্তু তৈরি আমাদের বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম, যেখানে আমরা বসবাস করি। এখানে আমাদের এই লিভিং নন লিভিং মিলিয়েই কিন্তু এই বাস্তুতন্ত্রটা গঠিত এবং যেখানে আমাদের বসবাসের উপযুক্ত। ওকে, তাদের মধ্যে কে কে রয়েছে? ব্যাকটেরিয়া। শুধুমাত্র লিভিং থিংস বলতে যে এরকম চোখে দেখা যায় এরকম প্রাণী হবে তা কিন্তু না। এমন কিছু প্রাণীরা আছে যাদের চোখে দেখা যায় না, মানে খালি চোখে দেখা যায় না। এই আমাকে তোমরা খালি চোখে দেখতে পাচ্ছ, কিন্তু এই ব্যাকটেরিয়া টাইপের এক রকমের অর্গানিজম আছে যাদের কি খালি চোখে দেখা যায় না, যাদেরকে দেখতে হলে একটা স্পেশাল ইনস্ট্রুমেন্টের দরকার, সেটার নাম হচ্ছে মাইক্রোস্কোপ, রাইট? তো এই মাইক্রোস্কোপের সাহায্যে কি হয়, আমরা ব্যাকটেরিয়াকে দেখতে পাই।
ঠিক আছে, এই ব্যাকটেরিয়া কিন্তু এক প্রকারের সজীব অর্গানিজম বা লিভিং থিংস। ওকে, নেক্সট হচ্ছে কি, আর কি লিভিং থিংস আছে? গাছপালা। আমরা জানি সমস্ত গাছপালা হচ্ছে লিভিং, বিভিন্ন রকমের প্রাণী, ঠিক আছে। কিন্তু নন লিভিং থিংস কোনগুলো? এয়ার, বাতাস, জল, ওয়াটার, মিনারেলস, বিভিন্ন রকমের খনিজ দ্রব্য, সয়েল বা মাটি, আর লাইট, সানলাইট, আলো, এইগুলো হচ্ছে টাইপ অফ নন লিভিং থিংস। তাহলে আমাদের পরিবেশে কি কি লিভিং প্লাস নন লিভিং থিংস আছে দেখি। আলো, মাটি, বিভিন্ন রকমের মিনারেলস, তারপরে জল, এয়ার, এগুলো হচ্ছে সবই কি নন লিভিং থিংস। প্রাণী, বিভিন্ন রকমের যত প্রাণী রয়েছে সব প্রাণীরা, তারপরে গাছপালা, তারপরে ব্যাকটেরিয়া, এরা সবাই কি লিভিং অর্গানিজমস বা সজীব। ক্লিয়ার? তা এই সজীব আর নির্জীব এই সব মিলিয়ে তৈরি হচ্ছে কি আমাদের বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম। ওকে, এই যে বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম যে তৈরি হয়েছে, এটা কিন্তু একেবারে তৈরি হয়ে যায়, এদের জন্য দায়ী, এইটা তৈরির জন্য দায়ী এই জৈব অণু বা বায়োমলিকুলস। কিরকম? আমাদের এই পৃথিবীতে অনেক, বা বলতে পারো এই পুরো গ্যালাক্সিতে অনেক ছোট ছোট জিনিস থাকে বা ছোট ছোট পদার্থ থাকে যেগুলোকে চোখে দেখা যায়। সেই যে এইগুলো, এবং এগুলো কিন্তু জীবন্ত, ঠিক আছে। এই যে ছোট ছোট পদার্থ সেগুলোকে বলা হয়, সেই পদার্থের সব থেকে ক্ষুদ্রতম একককে বলা হয় পরমাণু। ক্ষুদ্রতম কেন? ধরো তুমি একটা ইটের টুকরো নিলে, এবার ইটটাকে আরো ছোট ভাগলে, ইটটা হচ্ছে একটা পদার্থ, ঠিক আছে, যেটা আমি তোমাদের আলোচনা করছি। এবার ইটটাকে আরো ছোট ছোট করে টুকরো করে ভাঙা, ভেঙে একটা ছোট্ট কণা পাওয়া গেল, বালির কণা। এই যে ছোট্ট বালির কণা, যে ছোট বালির কণাগুলো একসাথে যুক্ত হয়ে হয়ে ওই বড় ইটটা তৈরি করেছে, ওই ছোট বালির কণাগুলো হচ্ছে একটা পরমাণু। তার মানে ওই যে ইটটা, ওটা একটা পদার্থ, ওর সব থেকে ছোট একক, সব থেকে ক্ষুদ্রতম অংশ, সেটাকে বলা হচ্ছে পরমাণু। এরকম হয় আমাদের পরমাণু দেখ। ওকে, এবার এই যে পরমাণু, এই পরমাণুগুলো একটা তৈরি হয়, মানে যুক্ত হয়, তৈরি করে এরকম একটা অণু স্ট্রাকচার, ঠিক আছে। যেরকম ওই ইটের বালির কণাগুলো, ওগুলো একসাথে যুক্ত হয়ে যে ইটটা তৈরি করেছে, ওটা এক প্রকারের অণু, ঠিক আছে। আমি আগে বললাম পদার্থ, সেই পদার্থটার নাম হচ্ছে অণু, ঠিক আছে, বা মলিকিউল। এই অণুগুলো এক একটা আলাদা আলাদা অণু, বিভিন্ন রকমের অণু আছে, সেইগুলো একে অপরের সাথে যখন যুক্ত হয় তখন তৈরি হয় আরেকটা জিনিস। এরকম দেখো, এটা একটা ছোট্ট একটা অণু, আর এই একটা বড় টাইপের অণু, এই দুটো অণু একসাথে যুক্ত হয়ে এরকম একটা স্ট্রাকচার তৈরি করে, ঠিক আছে। এই যে জীবন, আমাদের যে জীবনের সম্পর্কে পড়া হচ্ছে, তারপরে এই যে অণু পরমাণুর কথা বললাম, এই সবগুলো নিয়ে তৈরি হয় কোষ বা সেল। সেটা কি? সেটা হলো আমাদের জীবনের কাঠামোগত বা কার্যকরী, মানে এই অনেকগুলো ওইরকম সেল নিয়ে একসাথে একের পর এক ভাবে গঠিত হয়ে তৈরি করে কি আমাদের এই পুরো জীবন, বা বলতে পারো একটা গোটা দেহ, একটা গোটা বডি। এরকম অনেকগুলো ছোট ছোট সেল, যেরকম ইটের ওপর ইট গেঁথে গেঁথে একটা বিল্ডিং তৈরি হয়, ঠিক তেমনি সেলের ওপর সেল গেঁথে গেঁথে তৈরি হয় একটা দেহ, ঠিক আছে। ক্লিয়ার? প্রত্যেকটা যে জিনিস রয়েছে আমাদের এই অ্যাটম থেকে শুরু করে একদম কোষ পর্যন্ত বা সেল পর্যন্ত, প্রত্যেকটা একটি নিজস্ব মেজারমেন্ট আছে। সব থেকে ক্ষুদ্র হচ্ছে আমাদের অ্যাটম, যার মেজার হচ্ছে 0.1 ন্যানোমিটার, খুবই ছোট। তার থেকে একটুখানি বড় হচ্ছে ফ্লুরিন মলিকিউল, এটা হচ্ছে এক প্রকারের কার্বন পার্টিকেল, ঠিক আছে। এই সম্বন্ধে ডিটেলস তোমরা কেমিস্ট্রিতে পাবে। তো ফ্লুরিন মলিকিউলের সাইজ কত? ওটা ছিল, অ্যাটম ছিল 0.1 ন্যানোমিটার, এটা হচ্ছে 1 ন্যানোমিটার, সামান্য একটু বড়। এর থেকে একটু বড় হচ্ছে লিপিড। লিপিড হচ্ছে আমাদের এই যে শরীরে যে ফ্যাট রয়েছে, চর্বি জাতীয় জিনিসগুলোর পদার্থ রয়েছে, সেটার একটা অংশ হচ্ছে লিপিড, যার সাইজ হচ্ছে আরেকটু বড়, 1 থেকে 10 ন্যানোমিটারের মধ্যে ওর সাইজ। লিপিডের থেকে একটা হচ্ছে একটু বড় হচ্ছে প্রোটিন। আমরা জানি প্রোটিন জাতীয় খাবার আমরা খাই, যেমন ডিম, মাংস, এগুলো প্রোটিন। এই জিনিসগুলোর মধ্যে যে স্ট্রাকচারটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে এইরকম প্রোটিন স্ট্রাকচার, এটা হচ্ছে 10 ন্যানোমিটার, আরো বড়। এরপর হচ্ছে পোলিও ভাইরাস। পোলিও ভাইরাস তারপরে এসেছে, পোলিও ভাইরাস আর একটু বড় সাইজ।
পোলিও ভাইরাসের নাম তোমরা শুনেছো, যে পোলিও রোগ হয়, বাচ্চাদের পোলিও ভ্যাকসিন দেওয়া হয় না, সেই ভ্যাকসিনটাকে পোলিও ভাইরাসের ভ্যাকসিন। ওকে, এর সাইজ কত? 10 থেকে 100 ন্যানোমিটার। এরপরে এসেছে ফ্লু ভাইরাস। ফ্লু ভাইরাস কি? এই যে আমাদের সর্দি কাশি লাগে, এটা যে ভাইরাল ফিভার আমরা বলি না, ভাইরাল ফিভার হয়েছে, এই ভাইরাল ফিভারটা কার থেকে? এই ফ্লু ভাইরাসের মাধ্যমে ছড়ায়। এর সাইজ হচ্ছে প্রায় 100 ন্যানোমিটার। এরপর হচ্ছে স্মল পক্স ভাইরাস, যে এই যে পক্স হয় আমাদের, সেই পক্স যে ভাইরাস থেকে হয়, সেই ভাইরাসের সাইজ হচ্ছে কত? 100 থেকে 100 ন্যানোমিটার থেকে 1 মাইক্রোমিটার, মানে আর একটু বড় হয়ে গেল, ঠিক আছে, মাইক্রোমিটারে পৌঁছে গেল। স্মল পক্স ভাইরাসের পর এসেছে ব্যাকটেরিয়া, এটা 1 মাইক্রোমিটার সাইজ। নেক্সট হচ্ছে আমাদের আরবিসি, মানে আমাদের লোহিত রক্তকণিকা। আমাদের যে শরীরে রক্ত বইছে, সেই রক্তের একটা অন্যতম প্রধান উপাদান হচ্ছে লোহিত রক্তকণিকা বা রেড ব্লাড সেল, আরবিসি। সেটার সাইজ হচ্ছে 1 থেকে 10 মাইক্রোমিটার। তার থেকে একটু বড় হচ্ছে একটা সেল, একটা কোষ, যার সাইজ হচ্ছে 10 থেকে 100 মাইক্রোমিটার। আর তার থেকে বড় হচ্ছে হিউম্যান এগ, ঠিক আছে, যেটা ডিম্বাণু বলে আমরা চিনি, যে ডিম্বাশয় পাওয়া থেকে উৎপন্ন হয় ডিম্বাণু, যেটার সাইজ হচ্ছে 100 মাইক্রোমিটার থেকে 1 মিলিমিটার। তাহলে দেখলে একদম 0.1 ন্যানোমিটার ছিল একটা পার্টিকেলের সাইজ, সেখান থেকে মানে 1 মিলিমিটার, মানে কতটা বড়। এরকম ছোট পার্টিকেল থেকে আস্তে আস্তে তৈরি হয়েছে এরকম একটা বড় একটা সেল। বুঝতে পারলে? এবার এই যে জীবনের যে জিনিসগুলো আমরা এই যে পার্টিকেল গুলো দেখলাম, এই যে ছোট একদম ছোট্ট সাইজ, যেটা চোখে দেখা যায় না, সেখান থেকে তৈরি হয়েছে এরকম একটা বড় অংশ, একটা বড় জিনিস। এই সব নিয়েই কিন্তু তৈরি হয়েছে আমাদের জীবন। ঠিক এইভাবেই ধাপে ধাপে আমাদের জীবন তৈরি হয়েছে, আমাদের লাইফ তৈরি হয়েছে। এই প্রত্যেকটা ওই যে পরমাণু দেখলাম আমরা, অ্যাটম দেখলাম, সেখান থেকে বিভিন্ন রকমের মলিকিউলস দেখলাম, ভাইরাস দেখলাম, ব্যাকটেরিয়া দেখলাম, এইগুলোই আস্তে আস্তে বিভিন্ন রকমের নিজেদের মধ্যে চেঞ্জ হতে হতে বিভিন্ন রকমের রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে তৈরি করেছে আজকের এই মডার্ন একটা শরীর বা একটা দেহ বা একটা জীবন বা লাইফ। ঠিক আছে, এই যে জীবন, এই জীবনের মৌলিক বৈশিষ্ট্য কি, বেসিক প্রপার্টিজ কি? জীবনের কিছু বেসিক প্রপার্টিজ আছে। এটা হচ্ছে উদ্দীপনায় সাড়া দেওয়া, একটা হচ্ছে বৃদ্ধি করা, এটা হচ্ছে বিপাক বা মেটাবলিজমে অংশগ্রহণ করা, এটা হচ্ছে শ্বসন বা রেসপিরেশন করা, একটা হচ্ছে শক্তির ব্যবহার মানে এনার্জিকে ব্যবহার করে ইউটিলাইজ করা, আর প্রজনন করা বা রিপ্রোডাকশন করা। তাহলে জীবন মানে সেই বস্তুটা জীবিত বা সেই প্রাণীটা জীবিত, সেটা কি করে বুঝবো? এই প্রত্যেকটা কাজ সে করবে। সে উদ্দীপনায় সাড়া দেবে, উদ্দীপনায় সাড়া দেওয়া মানে তোমাকে একটা চড় মারলে তুমি আরেকটা মারবে, বা না মারতে পারো অ্যাটলিস্ট চিৎকার, ঠিক আছে, যেটা হচ্ছে উদ্দীপনায় সাড়া দেওয়া। তোমার বৃদ্ধি হচ্ছে একটা ছোট বাচ্চা আস্তে আস্তে বড় হচ্ছে, একদম ছোট থেকে বিভিন্ন স্টেজ পার করে করে একটু, তারপর থেকে একটু বড়, আরেকটু বড়, এইভাবে তার বৃদ্ধি হচ্ছে। বিপাক, যে খাবার খাচ্ছে সেটাকে হজম করছে, সেটাতে ঠিকভাবে তার হজম হচ্ছে, এটা হচ্ছে বিপাক। রেসপিরেশন করছে, বিভিন্ন অক্সিজেন কার্বন ডাই অক্সাইড গ্রহণ করছে, অক্সিজেন গ্রহণ করছে, কার্বন ডাই অক্সাইড ছাড়ছে, রেসপিরেশন করছে। তার মধ্যে শক্তি, সে খাবার খেয়ে তার মধ্যে যে শক্তি উৎপন্ন হচ্ছে, সেই শক্তিটাকে ব্যবহার করে সে বিভিন্ন রকমের কাজ করতে পারছে। আর হচ্ছে রিপ্রোডাকশন করতে পারছে, প্রজনন করতে পারছে। এইগুলো থাকা মানেই সেই বস্তুটা বা সেই প্রাণীটা হচ্ছে জীবিত প্রাণী বা লিভিং অর্গানিজম। ওকে, তা কিরকম ভাবে উদ্দীপনায় সাড়া দেয় চলো দেখা যাক। দেখো, এই গাছটাকে তোমরা অনেকেই চেনো, এটা হচ্ছে লজ্জাবতী গাছ। যে লজ্জাবতী গাছ জাস্ট ছুলে পরে কি হয়, ওর পাতাগুলো এরকম মুড়ে যায়। যখনই যেখানেই ছোঁয়া হবে ওর পাতাগুলো কি হবে, এরকম ভাবে মুড়ে যাবে, মানে কি ও উদ্দীপনায় সাড়া দিচ্ছে। ওকে টাচ করা হচ্ছে, তার সাড়া হিসেবে ও কি করছে, তার রেসপন্স কিভাবে করছে, ওর পাতাগুলোকে মুড়িয়ে দিচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে উদ্দীপনায় সাড়া দেওয়ার, উদ্দীপকের প্রতিক্রিয়া রেসপন্ড করার একটা বেস্ট এক্সাম্পল হিসেবে আমরা দেখি। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমাদের কি, বৃদ্ধি। আমরা জানি, আমরা প্রাণীদের জানি, গাছের ক্ষেত্রেও তাই। গাছের একটা ছোট গাছে বীজ যখন লাগানো হয়, তখন সেখান থেকে একটা ছোট্ট অঙ্কুর ভ্রূণ তৈরি হয়, সেখান থেকে আস্তে আস্তে ওটা বড় হতে হতে একটা বিশাল বড় গাছে পড়বে, তার মানে ওর গ্রোথ হচ্ছে। তার মানে গাছকে আমরা বলতে পারি লিভিং অর্গানিজম। ওকে, বিপাক বা মেটাবলিজম। মেটাবলিজম কি, আমরা যে খাদ্য গ্রহণ করছি সেটা আমাদের শরীরে যাচ্ছে, শরীরে বিভিন্ন রকমের প্রসেস হচ্ছে, ডাইজেশন হচ্ছে, শোষণ হচ্ছে,
হওয়ার ফলে কি হচ্ছে, আমাদের শরীরে একটা এনার্জি তৈরি হচ্ছে। এই এনার্জিটাকে কাজে লাগিয়ে আমরা বিভিন্ন রকমের কাজ করি, যে চলাফেরা, কথা বলা, খেলাধুলো করা, এইরকম বিভিন্ন রকমের কাজগুলো করতে পারি। ঠিক আছে? এই যে বিপাক, এই বিপাকের আবার দু রকম প্রকার। এটাকে বলা হয় ক্যাটাবলিজম, এটাকে বলা হয় অ্যানাবলিজম। ক্যাটাবলিজম কি? ক্যাটাবলিজম হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ, অনেকগুলো ছোট অণু একসাথে এরকম জয়েন। সাপোজ ধরো একটা ইটের টুকরা, একটা গোটা ইট, ঠিক আছে, সেইটাকে যখন আমি ভেঙে ফেলছি, ভাঙলে কি হবে, একটা ছোট ছোট অনেকগুলো নুড়ির মতন বেরোবে, ইটের কণা বেরোবে, সেইটা হচ্ছে ক্যাটাবলিজম। এবার ওই ছোট ছোট ইটের কণাগুলোকে যখন আবার যুক্ত করে কি করছে, এরকম একটা বড় ইট তৈরি করা সম্ভব যদি হয়, তখন সেটাকে বলা হয় অ্যানাবলিজম। জেনারেলি তুমি ধরো একটা কাগজ নাও, একটা খাতা থেকে একটা কাগজ ছেড়ো, কাগজটা একটা বড় কাগজ, গোটা কাগজ, সেটাকে টুকরো টুকরো করে ছোট ছোট কাগজে ছিঁড়ে ফেলো, তখন সেটা হয়ে যাবে ক্যাটাবলিজম। এবার ওই যে টুকরো টুকরো করে ছিঁড়েছো, ওগুলোকে সেলোটেপ দিয়ে আটকাও, সেলোটেপ দিয়ে আটকানোর ফলে একটা আবার সেই বড় কাগজে ফিরে পেয়ে যাবে, সেই ঘটনাটা হলো ওকে। ক্যাটাবলিজমের এক্সাম্পল হিসাবে আমরা বলতে পারি শ্বসন, রেসপিরেশন, আর ডাইজেশন বা পরিপাক করা। আর অ্যানাবলিজম হিসাবে হচ্ছে গিয়ে ফটোসিনথেসিস বা সালোকসংশ্লেষ, যেটা উদ্ভিদের হয়। ওকে। আর কি ছিল আমাদের জীবনের মৌলিক বৈশিষ্ট্যের মধ্যে? আরেকটা ছিল রেসপিরেশন বা শ্বসন। রেসপিরেশন বা শ্বসন কি জানি, যেটাতে আমরা নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি, সেটাই হচ্ছে রেসপিরেশন বা শ্বসন। সেটাতে হেল্প কে করে? আর কেউ না, আমাদের ফুসফুস। ফুসফুস কি করে? অক্সিজেন নিতে এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করতে সাহায্য করে। এটাই হচ্ছে শ্বসন বা রেসপিরেশন। ওকে। নেক্সট হচ্ছে আমাদের শক্তির ব্যবহার। এই যে বিভিন্ন রকমের যে লোভনীয় খাবারগুলো দেখছো, এগুলো আমরা খাই, মোমো খাই, চাউমিন খাই, বিরিয়ানি খাচ্ছি, বিভিন্ন রকমের খাবার খাচ্ছি। এই খাবারগুলো খাওয়ার ফলে কি হচ্ছে, আমাদের শরীরে আমরা এনার্জি পাচ্ছি, আমরা দেখেই এনার্জি পাচ্ছি, তো খেলে তো এনার্জি পাবো। তো এই যে এনার্জিটাকে ইউটিলাইজ করতে হবে, তো আমাদের শরীরে তৈরি হচ্ছে। এটাকে ইউটিলাইজ আমরা কি করে করি? আর কিছুই না, বিভিন্ন রকমের কাজকর্ম করতে পারি, খেলাধুলো করতে পারি, দৌড়ঝাঁপ করতে পারি, কথা বলতে পারি, চলতে পারি। ঠিক আছে? এইভাবেই আমরা আমাদের শরীর খাদ্য থেকে যে শক্তিটা পাচ্ছি, সেটাকে ইউটিলাইজ। তবে এই মোমো চাউমিন খেয়ে অতটা শক্তি পাওয়া যায় না, যতটা না গ্রিন ভেজিটেবলস, ফ্রুটস, এগুলো খেলে পাওয়া যায়। ঠিক আছে? নেক্সট হচ্ছে প্রজনন বা রিপ্রোডাকশন। এই প্রজনন বা রিপ্রোডাকশন হচ্ছে দু প্রকারের হয়। একটা হচ্ছে অযৌন প্রজনন বা asexual reproduction। ঠিক আছে? আর একটা হচ্ছে যৌন প্রজনন বা sexual reproduction। ঠিক আছে? তাহলে এক রকমের রিপ্রোডাকশন হচ্ছে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, আর একটা হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন। অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনে কোনো রকম গ্যামেটের প্রয়োজন হয় না, কিন্তু সেক্সুয়াল রিপ্রোডাকশনে দু রকম গ্যামেট লাগে। একটা হচ্ছে মেল গ্যামেট, একটা হচ্ছে ফিমেল গ্যামেট। মেল গ্যামেট কোনটা? স্পার্ম। আর ফিমেল গ্যামেট হচ্ছে ওভাম। ওকে, এটাই হচ্ছে আমাদের সেক্সুয়াল আর অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। ওকে। এই যে প্রাণীটা, এটাকে কি বলা হয়? এটা হচ্ছে, আমরা জানি, দেখেই বুঝতে পারছি, এটা হচ্ছে মৌমাছি। ঠিক আছে? আর এই প্রাণীটা, এটা কি? এটা হচ্ছে খচ্চর। ঠিক আছে? এই মৌমাছি আর খচ্চর, এরা কিন্তু কোন রকম রিপ্রোডাকশনে অংশগ্রহণ করে না। না এদের সেক্সুয়াল রিপ্রোডাকশন হয়, না সেক্সুয়াল রিপ্রোডাকশন, কোন রকম রিপ্রোডাকশন এরা করতে পারে না। হ্যাঁ, এবার তাই বলে মৌমাছি হবে না? অবশ্যই হয়। মৌমাছি কি করে তৈরি হয়? মৌমাছির মধ্যে একমাত্র মৌমাছি তিন রকমের হয়। একটা হচ্ছে পুরুষ মৌমাছি, এটা রানী মৌমাছি, একটা শ্রমিক মৌমাছি। একমাত্র রানী মৌমাছিরাই কিন্তু রিপ্রোডাকশন করতে পারে, এই শ্রমিক মৌমাছিরা কোন রকম রিপ্রোডাকশন করতে পারে না। আর খচ্চরের রিপ্রোডাকশন হবে না? না, খচ্চরের রিপ্রোডাকশন হলে হয় না। এখন এই খচ্চর থেকে খচ্চরও তৈরি হয়। খচ্চর তৈরি হয় ঘোড়া আর গাধার মিশ্রণ। ঠিক আছে? ওদের হাইব্রিডাইজেশন হচ্ছে খচ্চর। ওকে, ক্লিয়ার? এই লিভিং থিংস ভার্সেস নন লিভিং থিংস কি করে বুঝবো? কিভাবে বুঝবে লিভিং থিংস আর নন লিভিং থিংস কি পার্থক্য? মানে ওটা জীবিত বা নির্জীব।
তার মধ্যে পার্থক্য হচ্ছে লিভিং অর্গানিজম কি করছে, লিভিং অর্গানিজম কি উদ্দীপনায় সাড়া দেয়। আর এরা উদ্দীপনায় সাড়া দিতে পারে না, এটা হচ্ছে মেন পয়েন্ট। ঠিক আছে, মানে লিভিং অর্গানিজমসরা উদ্দীপনা, মানে তুমি যদি ওকে একটা মারো ও তোমাকে এসে ঘুরে এসে মারো, কিন্তু একটা চেয়ারকে যদি মারো তো সে চেয়ারের ক্ষমতা নেই তোমাকে উঠে মারো। ঠিক আছে, এটাই হচ্ছে মেন পার্থক্য, উদ্দীপনায় সাড়া দেয়। আর কি করে লিভিং থিংসরা রিপ্রোডাকশন করতে পারে, আর এরা রিপ্রোডিউস করতে পারে না, প্রজনন করতে পারে না। ঠিক আছে, আর কি করে লিভিং থিংস, ওদের চলাফেরা করার ক্ষমতা আছে, চলাফেরা করার ক্ষমতা আছে। লোকোমোশন কারা করে, প্রাণীরা করে, মুভমেন্ট কারা করে, উদ্ভিদরা করে। ঠিক আছে, কিন্তু এরা এদের চলাফেরা করার ক্ষমতা নেই বা মুভমেন্ট করারও ক্ষমতা নেই। ঠিক আছে, মেন এইগুলো থাকলেই বোঝা যায় কি ও লিভিং না নন লিভিং থিং। ঠিক আছে, তো লিভিং থিংস এর মধ্যে এক্সাম্পল কি, লিভিং থিংস এর মধ্যে এক্সাম্পল হচ্ছে গাছ, বিভিন্ন রকমের প্রাণী, পাখি। আর নন লিভিং থিংস হচ্ছে গাড়ি, তারপরে ঘরের বিভিন্ন রকমের ফার্নিচার, তারপরে আকাশ মানে এই এয়ার বাতাস, এই সমস্ত হচ্ছে সব নন লিভিং। অরিজিন অফ লাইফ, জীবনের উৎপত্তি। এই যে এতক্ষণ জীবন নিয়ে কথা বলছি, যে জীবন জীবন করে আছি, এই জীবনের উৎপত্তিটা কিভাবে হচ্ছিল, কোথা থেকে এসেছে, এই নিয়ে একটা গল্প আছে। আমাদের আগেকার বিজ্ঞানীরা মনে করতেন যে আমাদের পৃথিবী এসেছে কত, প্রায় 4.6 বিলিয়ন ইয়ার্স এগো। ঠিক আছে, প্রায় মানে 460 কোটি বছর আগে আমাদের পৃথিবীর উৎপত্তি হয়েছে। ঠিক আছে, কিন্তু এই পৃথিবীর উৎপত্তি যখন হয়েছে তখনই যে পৃথিবীতে জীবন এসেছে বা প্রাণের সঞ্চার হয়েছে তা কিন্তু নয়। পৃথিবীর উৎপত্তি প্রায় 1 বিলিয়ন বছর পরে এই পৃথিবীতে প্রাণের আবির্ভাব হয়েছিল। এবং এই পৃথিবীতে কিভাবে প্রাণের আবির্ভাব হয়েছিল সেই সম্পর্কে কেউ কারোর কোনো স্পষ্ট ধারণা নেই, সবার এক একটা নিজস্ব মতবাদ। ঠিক আছে, এই পৃথিবীতে প্রাণের এই উৎপত্তি বা এই অরিজিনের উৎপত্তি, এই লাইফের অরিজিন সম্পর্কে এক একজন বিজ্ঞানীর এক রকম মতবাদ প্রকাশ করছে। তার মধ্যে এই বিজ্ঞানী এআই অপারিন আর জেবিএস হ্যালডেন এরা 1930 সালে একটা ধারণা দিয়েছেন যে পৃথিবীতে এই রকম ভাবে প্রাণের উৎপত্তি হয়তো হয়েছিল। ঠিক আছে, একটা তারা রাসায়নিক প্রবর্তনের মতবাদ দিয়েছেন বা কেমিক্যাল ইভলিউশন। এবার ওই ইভলিউশন কেন, কারণ তাদের মত অনুসারে পৃথিবীতে ওই রকম ভাবে প্রাণের প্রথম প্রাণ সৃষ্টি হয়েছিল এবং তারপরে আস্তে আস্তে ইভলভ হয়ে আস্তে আস্তে ওটার বিভিন্ন রকমের প্রসেসিং হয়, বিভিন্ন বছরের পর বছর ধরে ওর বিবর্তন ঘটে, ওকে ও আস্তে আস্তে ওর মধ্যে ইভলভ হয়ে ওটা আজকে আধুনিক মডার্ন জীবনে এসে দাঁড়িয়েছে। ঠিক আছে, এবার এই সম্পর্কে কোনো তাদের কাছে মানে একদম দৃঢ় জিনিস ছিল না যে না হ্যাঁ আমরা যেটা বলছি সেটাই সত্যি। কিন্তু পরবর্তীকালে এই স্ট্যানলি মিলার আর হ্যারল্ড উরে, মিলার ও উরে বলা হয়, এরা কি করলেন, এরা একটা এক্সপেরিমেন্ট করলেন। এই এক্সপেরিমেন্টের দ্বারা তারা মোটামুটি সমর্থন করলেন যে না, অপারিন আর হ্যালডেন যা বলেছেন সেটা হতেও পারে সত্যি। ঠিক আছে, সেই নিয়ে তারা সেটাকে সমর্থন করলেন, মানে তারা ওরা থিওরিটিক্যাল মতবাদ দিয়েছিল, এরা এক্সপেরিমেন্টাল মতবাদ। ঠিক আছে, তাহলে এই যে জীবনের উৎপত্তি বা অরিজিন অফ লাইফকে অপারিন আর হ্যালডেন দুটো ভাগে ভাগ করেছেন। তারা বলেছেন আমাদের এই যে জীবনের উৎপত্তি বা লাইফের অরিজিন হচ্ছে এটা দুরকম।
একটা হচ্ছে বায়োলজিক্যাল ইভলিউশনের মাধ্যমে, একটা হচ্ছে কেমিক্যাল ইভলিউশনের মাধ্যমে। মানে বায়োলজিক্যালি বা জৈবিক ভাবে একবার তৈরি হয়েছে, সেটা আস্তে আস্তে বছরের পর বছর ধরে তার মধ্যে বিভিন্ন রকমের চেঞ্জ হতে হতে, পরিবর্তন হতে হতে কি হচ্ছে, ওর ইভলিউশন হয়েছে বা ও চেঞ্জ হয়েছে, বিবর্তন হয়েছে, হয়ে এখন মডার্নে পরিণত হচ্ছে। আর বলেছে এই যে বায়োলজিক্যাল ব্যাপার স্যাপার এসেছে, তার আগে এসেছে একটা রাসায়নিক বা কেমিক্যাল প্রক্রিয়া। সেখান থেকে আস্তে আস্তে তার পরিবর্তন হতে হতে বছরের পর বছর ধরে তৈরি হয়েছে নতুন আধুনিক জীবনের উৎপত্তি হয়েছে। ওকে, তাহলে কি আমরা কিভাবে হয় চলো দেখা যাক। ফার্স্টে আসি আমরা রাসায়নিক বিবর্তন বা কেমিক্যাল। এই যে রাসায়নিক বিবর্তন কি করে হয় বা কেমিক্যাল, মানে বুঝতেই পারছো কোনো একটা জিনিস যেটা কেমিক্যালি হচ্ছে, রাসায়নিক ভাবে হচ্ছে, যার মধ্যে কেমিক্যালস উপস্থিত আছে, এরকম ব্যাপার। কি যে প্রক্রিয়ার মাধ্যমে আমাদের পৃথিবীতে তো বায়ুমণ্ডল রয়েছে, আমরা জানি, আমরা ভূগোলে পড়েছি, বিভিন্ন রকমের বায়ুমণ্ডলের স্তর রয়েছে। এই বায়ুমণ্ডলের মধ্যে বিভিন্ন রকমের অজৈব উপাদান ঘুরে বেড়াচ্ছে, মানে ইনঅর্গানিক সাবস্টেন্সেস ঘুরে বেড়াচ্ছে, যেরকম ধরো কার্বন, নাইট্রোজেন, হাইড্রোজেন, ঠিক আছে, এই ধরনের ইনঅর্গানিক জিনিসগুলো আমাদের এই বায়ুমণ্ডলে ঘুরে বেড়াচ্ছে, এটা আমরা ভূগোলে জানি, পড়েছি। এই যে ইনঅর্গানিক মলিকিউল, এই ইনঅর্গানিক মলিকিউলস গুলো থেকে বিভিন্ন রকমের ওই ইভলিউশন প্রসেসে বিভিন্ন রকমের চেঞ্জ হতে হতে, বছরের পর বছর ধরে চেঞ্জ হতে 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 কি হয়েছে, জৈব যৌগ বা অর্গানিক মলিকিউল তৈরি হয়েছে। ঠিক আছে, এই যে ইনঅর্গানিক থেকে যে অর্গানিকের জার্নি, সেটাই হচ্ছে রাসায়নিক ইভলিউশন বা রাসায়নিক বিবর্তন। ওকে, এই রাসায়নিক বিবর্তন সম্পর্কে অপারিন আর হেলডেন, বিজ্ঞানী অপারিন আর হেলডেন, তারা কি করলেন, কিছু মডেল তৈরি করলেন, যে তাদের মতে এই মডেলগুলোর মাধ্যমেই কিন্তু এই রাসায়নিক বিবর্তন সম্ভব হয়েছে। এই বিবর্তনগুলো, এই মডেলগুলোর এক একটা তারা নাম দিলেন। ফার্স্ট মডেল কি? ফার্স্ট মডেলকে বলা হয় কোয়াসারভেট মডেল। মডেলটা ঠিক এরকম দেখতে। এই কোয়াসারভেট মডেলের মধ্যে আমরা কতগুলো স্তর দেখতে পাচ্ছি। এই যে স্তরটা দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় প্রোটিন স্তর। এটা হচ্ছে কার্বোহাইড্রেট, আর এটা হচ্ছে লিপিডের স্তর। ঠিক আছে, আর এই যে ওপরের যে অংশটা, এটাকে বলা হয় বাইলিয়ার, মানে দ্বিস্তরীয় আবরণ। দুটো পর্দা দিয়ে এই আবরণটা তৈরি, সেটাকে বলে বাইলিয়ার মেমব্রেন। ঠিক আছে, তো কোয়াসারভেট মডেল অনুসারে আমাদের যে প্রথম জীবনের উৎপত্তি হয়েছিল, প্রথম যে জিনিসটা তৈরি হয়েছিল, সেটা এইরকম ঠিক স্ট্রাকচার ছিল। আমাদের প্রোটিনের অংশ কিছুটা ছিল, কিছুটা কার্বোহাইড্রেট, লিপিড, তার উপরে একটা বাইলিয়ার আবরণ দিয়ে এটা ঢাকা ছিল। এরপর এই কোয়াসারভেট মডেলটার পরে সেটা আস্তে আস্তে ইভলভ হয়ে তৈরি হলো এরকম মাইক্রোস্পিয়ার মডেল। ঠিক আছে, এই পুরোটাই হচ্ছে প্রোটিন দিয়ে তৈরি। ঠিক আছে, আগে আমরা দেখলাম যে আমাদের প্রোটিন রয়েছে, কার্বোহাইড্রেট রয়েছে, লিপিড রয়েছে, এবার দেখছি মাইক্রোস্পিয়ার মডেলে পুরোটাই কি প্রোটিন দিয়ে তৈরি। এবার এই মাইক্রোস্পিয়ারের যে জিনিসগুলো, সেগুলো আরো ইভলভ হয়ে তৈরি করলো কি এইরকম একটা স্ট্রাকচার, এটার নাম হচ্ছে প্রোটোবায়ন্ট। ঠিক আছে, বা আদি কোষ বা প্রোটোসেল। ওকে, এই প্রোটোবায়ন্ট বা আদি কোষ বা প্রোটোসেল তৈরি হলো, আর এটাই হচ্ছে মেন জিনিস।